দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি সেরা 10। আর শুরুতে যে খবরে নজর রাখবো, গতকাল প্রয়াত হয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজ এবং মিশনের ষোড়শতম অধ্যক্ষ ছিলেন তিনি। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই তিনি বেলুর মঠে গিয়েছেন এবং তিনি গিয়েছেন শেষ শ্রদ্ধা জানাতে। বেলুর মঠে শায়িত রয়েছে মহারাজের দেহ এবং সকাল থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অগণিত ভক্তরা গিয়েছেন মহারাজকে শেষ দেখা দেখতে। আপনাদের সামনে যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন এবং ইতিমধ্যে তিনি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজ প্রয়াত। মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে সকাল 8:14 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে 29শে জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গিয়েছেন বেলুর মঠে। Bengal has lost. India has lost. Bengal has lost. India has lost a great spiritual guru who has been the abundant hope of millions of people who believed in God, believed in humanity, and believed in the tenets propagated by Sri Ramakrishna and Vivekananda. A great voice, a great prophet who has given the right path to be followed by the people of India has left us. The cold hands of death has removed from our wrist a living and vibrant spiritual personality who can never be replaced. This has been a great void for us. Certainly, we will live by the teachings which he has taught us, and also the life, exemplary life, which he has lived. Bengal has lost a great man. India has lost a great personage. It is very difficult to make good the loss at any point of time. Let us commit ourselves to follow the great path. জগন্নাথ সামন্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, বেলুর মঠে অধ্যক্ষের দেহ শায়িত রয়েছে, সকাল থেকে অগণিত ভক্তরা গিয়েছেন সেখানে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে শেষ শ্রদ্ধা জানাতে গেলেন, আর কি জানা যাচ্ছে? জগন্নাথ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। বেলুর মঠে শায়িত রয়েছে অধ্যক্ষের দেহ, সকাল থেকে অগণিত ভক্তরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই মুহূর্তে বেলুর মঠে গিয়েছেন, ঠিক ছবিটা কি? দেখো, তোমাকে বলে রাখি, ঠিক 6:45 নাগাদ প্রয়াত মহারাজ শেষ শ্রদ্ধা জানাতে বেলুর মঠে মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং আজকে বেলুর মঠে আসেন এবং ইনি পায়ে হেঁটে একেবারে ব্যাটারি চালিত গাড়িতে করে সংস্কৃতি ভবনে তিনি সরাসরি চলে আসেন এবং এখানে এসে পুষ্পস্তবক দিয়ে মহারাজকে প্রতি শ্রদ্ধা জানান এবং মুখোমুখি হন। শেষ বার্তা যেটা জানান যে একজন মহান মানুষ হারালো দেশ, ভারতবর্ষ একজন মহান মানুষকে হারালো দেশ এবং জাতির প্রতি তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, এই বার্তাটা সাংবাদিকদের যেরকম দিলেন। পাশাপাশি তিনি বেশ খানিকক্ষণ ওখানে ছিলেন এবং মহারাজের সামনে শ্রদ্ধা জানালেন। তিনি অনেকক্ষণ ধরে প্রায় মহারাজকে দেখছিলেন, দেখে এই যে বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মঠ এই মিশনকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন, অত্যন্ত ভক্তির মধ্যে তিনি দেখেন এবং তার পাশাপাশি তিনি তার ফ্যামিলিকেও সঙ্গে নিয়ে এসেছিলেন এবং সকাল থেকে আসা একটা কথা ছিল। রাজ্যপাল ঠিক অবশেষে রাজ্যপাল এলেন 6:45 নাগাদ, এসে সংস্কৃত ভবনে শরণানন্দজি মহারাজকে শ্রদ্ধা অর্পণ করলেন এবং তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে এই মুহূর্তে তিনি আবার রাজভবনের দিকে বেরিয়ে গেলেন। ধন্যবাদ জগন্নাথ। এবার যে খবরে নজর রাখবো, ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। মাথায় চোট পেয়ে এক প্রকার বাড়ি বন্দি মুখ্যমন্ত্রী।
তবে চলতি মাসের শেষেই জোর কদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 31শে মার্চ নদিয়ার কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। দল যে মহুয়ার পাশে এবং বিজেপির বিরুদ্ধে এজেন্সি তৎপরতা তৃণমূলের অন্যতম হাতিয়ার তা স্পষ্ট করে দিতে চাইছেন মমতা। প্রথম, দ্বিতীয় বা তৃতীয় দফার কোনো কেন্দ্র নয়, চতুর্থ দফার একটি কেন্দ্র থেকে ভোট প্রচার শুরু করছেন মমতা। মহুয়ার পাশে দল, কৃষ্ণনগর থেকেই ভোট প্রচার শুরু মমতার। 13ই মে ভোট কৃষ্ণনগরে। চতুর্থ দফার ভোটের প্রচার দিয়েই লোকসভা ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে জনসভা করবেন তৃণমূল নেত্রী। তবে কৃষ্ণনগর থেকে প্রচার শুরু কেন তৃণমূল সুপ্রিমোর? কৃষ্ণনগরে এবারেও মহুয়া মৈত্রকেই টিকিট দিয়েছে দল। নিজ গুণে তৃণমূল সুপ্রিমোর অন্যতম পছন্দের প্রার্থী মহুয়া। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, ভোটের লড়াইয়ে কৃষ্ণনগর এবার কঠিন আসন। সংশোধিত নাগরিকত্ব আইন শাসক বিরোধী উভয়ের কাছেই বড় ইস্যু। নদিয়ার কৃষ্ণনগর সেই হিসেবে মতুয়াগড়। সিএএ নিয়ে মতুয়া অধ্যুষিত অঞ্চলে লাগাতার প্রচার চালাচ্ছে বিজেপি। সিএএ এর পর মতুয়া ভোট বিজেপির অন্যতম লক্ষ্য। অন্যদিকে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলায় সাংসদ পদ খারিজ হয়েছে মহুয়া মৈত্রের। পাশাপাশি তদন্তে তৎপর সিবিআই। মহুয়ার কলকাতা ও নদিয়ার বাড়ি অফিসে হানা দেয় সিবিআই। পাল্টা কমিশনে নালিশ জানান মহুয়া। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব তৃণমূলও। মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী দিয়েছে রাজমাতা অমৃতা রায়কে। মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের সদস্য অমৃতার স্বামী সৌমিশ রায়। সেই সূত্রেই কৃষ্ণনগরের মানুষের কাছে রানীমা হিসেবে পরিচিত অমৃতা দেবী। সদ্যই বিজেপিতে যোগ দেওয়া রাজনীতি অনভিজ্ঞ অমৃতা রায়ের সঙ্গে মহুয়া মৈত্রের লড়াই কঠিন বুঝে বুধবার অমৃতাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই পরিস্থিতিতে মহুয়ার পাশে থাকার আরও কড়া বার্তা দিতে কৃষ্ণনগর দিয়েই প্রচার শুরু করছেন মমতা। মুখ্যমন্ত্রীর জনসভা নিয়ে সাজো সাজো রব ধুবুলিয়ায়। সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠ পরিদর্শন করেছেন বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মুখ্যমন্ত্রীর সভায় 1 লক্ষ জনসমাগমের চ্যালেঞ্জ নিয়েছেন কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক। কৃষ্ণনগরে সভার পরের দিনই 1 এপ্রিল বহরমপুরে ইউসুফ পাঠানের হয়ে প্রচার করবেন মমতা। বহরমপুরে তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই বহিরাগত ইস্যুতে সুর চড়ায় কংগ্রেস। ফলে দুই ইন্টারেস্টিং কেন্দ্র দিয়েই প্রচার শুরু করে মমতা বুঝিয়ে দেবেন বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। অভিজিৎ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর নাম করে মন্তব্যের জেরে বিতর্কে দিলীপ ঘোষ। ড্যামেজ কন্ট্রোলে আসরে বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষকে শোকজ নোটিশ বঙ্গ বিজেপির। দিলীপ ঘোষের প্রার্থীপদ বাতিলের দাবি তুলে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। শোকজ করে নির্বাচন কমিশনও। ভোট আসতেই নেতা মন্ত্রীদের মুখে কুকথার ফুলঝুরি। প্রার্থীপদ ঘোষণা হতেই চেনা ফর্মে দিলীপ ঘোষ। এর আগেও একাধিকবার লাগাম ছাড়া কথা বলে বিতর্কে জড়ান দিলীপ। এবার মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে মন্তব্যের জেরে বিতর্কের মুখে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ড্যামেজ কন্ট্রোলে নেমে দিলীপ ঘোষকে শোকজ নোটিশ ধরায় বিজেপি। চাপের মুখে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। নিজের অসংসদীয় মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেও অবস্থানে অনড় দিলীপ ঘোষ। দোষ স্বীকারের পরও তৃণমূলকে বিততে ছাড়েননি তিনি। দিলীপের বিরুদ্ধে বুধবার নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। দিলীপের প্রার্থীপদ বাতিলের দাবি করা হয়। দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। 29শে মার্চ বিকেল 5টার মধ্যে শোকজের জবাব তলব করে কমিশন। দিলীপ ঘোষের পাশাপাশি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কেও শোকজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীর মুখ রেখা পাত্রকে বসিরহাটে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করতেই একাধিক সমীকরণ সামনে আসছে। ভুল বোঝানোর দাবি করে রেখার বিরোধিতা প্রত্যাহার। প্রধানমন্ত্রীর ফোন। 3 দিন পর সন্দেশখালী ফিরে বিভিন্ন মন্দিরে পুজো রেখা পাত্রের। সব মিলিয়ে প্রচার পর্বে প্রচারের আলোয় সন্দেশখালীর রেখা পাত্র। 24শে মার্চ বসিরহাট লোকসভায় বিজেপি প্রার্থীর নামে চমক। প্রার্থী রেখা পাত্র, যে রেখা সন্দেশখালীর মহিলা আন্দোলনের অন্যতম মুখ। কিন্তু প্রার্থী ঘোষণার সময় থেকে সন্দেশখালীতে গত 3 দিন দেখা মেলেনি রেখার। বরং সন্দেশখালীর আনাচে কানাচে ঘনিয়ে ওঠা রেখা বিরোধী হাওয়া। কি
কিন্তু 24 ঘন্টার মধ্যেই উলটপুরাণ। বিক্ষোভকারীদের একাংশকে একটি ভাইরাল ভিডিওয়ে বলতে শোনা যায় যে তৃণমূল তাদের ভুল বুঝিয়েছে। প্রশ্ন উঠেছে, শুরু থেকেই যারা বিজেপির সঙ্গে থেকে প্রতিবাদের মুখ, তাদের কিভাবে ভুল বোঝানো সম্ভব হলো? এই পরিস্থিতিতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন রেখা পাত্রকে। প্রধানমন্ত্রীর ফোন পেয়েই পরদিন সন্দেশখালীর মাটিতে পা রাখেন রেখা পাত্র। বুধবার সকালেই প্রচারে বেরোন রেখা। প্রচারে সন্দেশখালীর মুখ, অথচ ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া সেই প্রতিবাদী মহিলাদের তার আশেপাশে দেখা যায়নি। এদিনই সন্দেশখালীতে প্রচার সারে তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে মহিলারা। রাজ্যে মহিলাদের জন্য একাধিক প্রকল্পই তৃণমূলের প্রচারের তুরুপের তাস। পাল্টা মোদী তথা বিজেপিরও লক্ষ্য বাংলার মহিলা ভোটাররা। দুই যুযুধান শিবিরের হাতিয়ার সন্দেশখালী। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। মোদীর ভোকাল টনিকের পর সন্দেশখালীতে রেখা পাত্র। বুধবার প্রচার শুরু করেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কিন্তু কোন ইস্যু নিয়ে লড়বেন, প্রশ্নে তোতলালেন বিজেপি প্রার্থী। রাজনৈতিক যোগ্যতা নেই, পাল্টা তৃণমূল। বসিরহাটে ইস্যুহীন বিজেপি, কোন ইস্যু নিয়ে লড়বেন? কলকাতা টিভির প্রশ্নে রেখার উত্তর, জানি না। ভোটে উত্তীর্ণ হতে মহিলা ভোট ব্যাংককে হাতিয়ার করেই ময়দানে বিজেপি। সন্দেশখালীতে নারী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্র। সমস্ত ভয়কে ঝেড়ে ফেলে নারী নিগ্রহ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানের বিরুদ্ধেও প্রতিবাদে নামেন সাহসী রেখা। স্থানীয় তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে তাঁর অভিযোগের ভিত্তিতেই প্রথম এফআইআর দায়ের করে পুলিশ। তার মুখ খোলার পরই গ্রেপ্তার হন শিবু হাজরা, উত্তম সর্দাররা। সেই প্রতিবাদী বিজেপির বাজি। খোদ প্রধানমন্ত্রী পছন্দের প্রার্থীকে ফোন করে ভোকাল টনিক দিয়েছেন। ফোন করে রেখাকে শক্তিস্বরূপ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু মোদীর সেই টনিক কাজে এলো না। রেখা আছেন রেখাতেই। সন্দেশখালীতে প্রচারে নেমে কলকাতা টিভির প্রতিনিধি প্রশ্নের রীতিমতো থমকালেন, তোতলালেন। কোন ইস্যু নিয়ে লড়ছেন তাও নাকি জানেন না রেখা পাত্র। সন্দেশখালীতে প্রার্থী খুঁজে পায়নি বিজেপি, তাই রাজনৈতিক যোগ্যতাহীন এক ব্যক্তিকে প্রার্থী করে ভোটের বাজারে গিমিক বিজেপির। দাবি সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর। রাজনীতিতে তিনি নতুন বলে সাফাই বিজেপির। সব শিখে যাবেন বলে প্রার্থীর পক্ষে সওয়াল বিজেপি নেতার। একেবারে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গেই হিন্দিতে দীর্ঘ আলাপচারিতা হয় তাঁর। স্বয়ং রামজির কৃপাতেই হিন্দি বলতে পেরেছেন বলে জানান তিনি। কোনো রাজনৈতিক রং না দেখে কাজ করবেন বলে জানিয়েছেন রেখা পাত্র। এই পরিস্থিতিতে বসিরহাটে শেষ হাসি কে হাসে, তার অপেক্ষায় বসিরহাটবাসী। কলকাতা টিভি। অনুব্রতহীন বীরভূমে চর্চায় সেই তিনি, তাই দেওয়াল লিখলেন কেষ্ট প্রসঙ্গে, জানিয়ে শাসক বিরোধী তর্জা তুঙ্গে। রাঙ্গামাটির দেশ বীরভূমে এখন ভোট চর্চার কেন্দ্রে অনুব্রত মণ্ডল। ভোট আবহে দিল্লির তিহার থেকেও বীরভূমে তার খেলা আছে। দেওয়াল লিখনে অনুব্রতহীন বীরভূমে সেই কেষ্টর নাম। তিহারে বসেই খেলা হবে। অনুব্রতকে উদ্দেশ্য করে দুবরাজপুরের হেতামপুরে তৃণমূলের তরফে শতাব্দী রায়ের সমর্থনে দেওয়াল লিখনের পাশেই হলো বিজেপির দেওয়াল লিখন। লেখা হয়েছে, খেলতে খেলতে তিহার গেলে সঙ্গে নিয়ে মেয়ে, বাকিরা সব বসে আছে তোমার দিকে চেয়ে। বিজেপির পাল্টা দেওয়াল লিখনে অনুব্রত মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা ভোটের সময় পাড়ার চায়ের দোকান থেকে ক্যাম্পাস মুখে মুখে ঘুরতে শুরু করেছিল খেলা হবে স্লোগান। অনুব্রত মণ্ডলের স্লোগানে সাড়া পড়ে গিয়েছিল। দেওয়াল লিখন নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। বিজেপির নিশানায় তৃণমূল। এখনো বীরভূম লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের বিরুদ্ধে এই দেওয়াল লিখন নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূলের। উল্লেখযোগ্য 2009 সাল থেকে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে টানা জিতে আসছে তৃণমূল। টানা 3 বার এই কেন্দ্রে জিতেছেন শতাব্দী রায়। তবে গত 2 বছরে অনুব্রতহীন বীরভূমে অনেকটাই বদলে গেছে রাজনৈতিক প্রেক্ষাপট। তাই লালমাটির জেলার রাজনৈতিক রং এবার কি হবে জানা যাবে 4 জুন। বীরভূম থেকে ঋতুভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।